সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন জনাব আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি। নতুন অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে নানা প্রত্যাশা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের চাপ এবং বিনিয়োগের স্থবিরতা প্রেক্ষাপটে এই বাজেট কতটা ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করতে পারবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা শুরু করতে চাই আলোচনা। জনাব আশরাফ আহমেদ, আমি জানতে চাই যে বর্তমান সময়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি, এবং সরকার ও বেসরকারি খাত কিভাবে যৌথভাবে তা মোকাবেলা করতে পারে। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি যদি কনটেক্সট হিসেবে বলি, আমাদের বেসরকারি খাত কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে আছে গত 3 বছর ধরেই। একটা দুটো না, 4-5টা মেজর প্রবলেম আমাদেরকে আসলে হন্ট করছে। এক নাম্বার তো ধরেন আপনার আমাদের যে এক্সচেঞ্জ লসের কারণে একটা বড় ধরনের ক্ষতি প্রাইভেট সেক্টর ব্যালেন্স শিটে ক্রিস্টালাইজড হচ্ছে। এনার্জি ক্রাইসিস একটা বড় সমস্যা ক্রিয়েট করেছে। থার্ড যেটা হয়েছে যে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার ফলে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য আসলে আনসাস্টেনেবল, মানে 14-15% যেই ধরনের ইন্টারেস্ট এখন আছে সেটা বছরের পর বছর ধরে আসলে প্রাইভেট সেক্টরে অনেক ব্যবসায়ী সাস্টেন করতে পারবে না। থার্ড এবং ফোর্থ যেই জিনিসটা হচ্ছে, ফোর্থ অ্যান্ড ফিফথ যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন আমাদের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাই বড়োভাবে স্কুইজ হয়ে গেছে। কীরকম, যে আগে যেখানে যেমন ধরেন ইম্পোর্টেড র মেটেরিয়ালের দাম যেহেতু প্রায় 40% বেড়ে গেছে আগের তুলনায়, সেই হিসাবে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বাড়েনি। ফলে ওয়ার্কিং ক্যাপিটাল না বাড়লে যেটা হয় যে আপনার আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটালের যে সক্ষমতা, যতখানি র মেটেরিয়াল আমরা কিনতে পারবো, এই সক্ষমতাটা প্রায় 70%-এ নেমে এসছে। মানে 30% আপনার আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি কমে গেছে। ফিফথ যে জিনিসটা হয়েছে যে এই যে ওয়ার্কিং ক্যাপিটালের সংকট যেটা, সেটা প্রাইমারিলি এসছে আপনার ব্যাংকিং সেক্টরের দুর্বলতা থেকে। ব্যাপারটা কিন্তু এমন না যে ব্যাংকিং সেক্টরে টাকা নেই, কিন্তু ব্যাংকিং সেক্টরে যথেষ্ট ক্যাপিটাল যেহেতু নেই, সেই কারণে বেসরকারি খাতে ঋণের সরবরাহ হচ্ছে না। আপনি যদি বাজেটের দিক থেকে দেখেন, একটা ভালো জিনিস যেটা হয়েছে যে গত বছর সরকার আপনার একটা কন্ট্রাকশনারি বাজেটের ফলে পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছিলেন। এবছর যেটা সরকার যেটা করছেন সেটা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্টটা বাড়ানোর চেষ্টা করছেন। এটার ছোট্ট একটা ইম্প্যাক্ট হবে যে গত বছর আমরা দেখেছি যে দুটো খাতে, একটা হচ্ছে নির্মাণ সামগ্রী, রড, সিমেন্ট, স্টিল এগুলো, এবং আপনার নির্মাণ শ্রমিক যারা, এই নির্মাণ কর্মকাণ্ড যেটা, এই দুটো খাতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছিল, যে প্রায় 40-50% ডিমান্ড কমে গিয়েছিল। সরকারি বিনিয়োগ বাড়লে আমরা আশা করছি যে এই বছর এই দুটো খাত রিকভার করবে, এক নাম্বার। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, দেখুন সরকার কিন্তু চাচ্ছেন একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি যেখানে বিনিয়োগ বাড়বে। সমস্যাটা হয়ে গেছে যে এটা করতে গেলে আপনার সরকারকে যেই ইনভেস্টমেন্টের জন্য যেই ঋণের উপরে নির্ভর করতে হচ্ছে, সেটা আবার ব্যাংকিং খাতের উপরে একটা চাপ সৃষ্টি করবে। ব্যাংকিং খাতের উপরে যদি নতুন করে চাপ সৃষ্টি করা হয়, সরকারের যদি ঋণ যদি ব্যাংকিং খাত থেকে বাড়ে, তাহলে ব্যাংকিং খাতে ঋণের প্রবাহ আরও কমে আসবে। এটা একটা হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের নতুন যে মুদ্রানীতি আছে, যেখান থেকে আপনার এই ব্যাংকিংয়ের এই জিনিসগুলো করা হয়, পলিসি নিয়ন্ত্রণ করা হয়, সেখানে দেখবেন যে টার্গেট দেওয়া হচ্ছে যে 8% যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হয়, সেই হিসাবে 6.5% সরকারের যে বাজেটের যে জিডিপি গ্রোথ টার্গেট, এটা আসলে অ্যাচিভ করাটা অত্যন্ত দুরূহ একটা ব্যাপার হয়ে উঠবে। উচ্চ মূল্যস্ফীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা কি ধরনের চাপের মুখে পড়ছে? ক্রয় ক্ষমতা কমে যাওয়া দিয়ে শুরু করি। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে, এবং এটা নর্মালি হওয়ার কথা, যে জিনিসপত্রের দাম বেড়ে গেলে আপনার ডিমান্ড কমে যায়। ডিমান্ড কমে গেলে আমরা কিন্তু সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ম্যানুফ্যাকচারিং খাতের, আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এবং ম্যানুফ্যাকচারিং কনসার্ন যেগুলো আছেন, তাদের যদি ব্যালেন্স শিট, পিএনএল এগুলো দেখেন, ওখানে দেখবেন যে অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু আপনার সেলস রিয়েল টার্মসে কমে এসছে। রিয়েল টার্মস মানে ইনফ্লেশন এবং ডলার অ্যাডজাস্ট করলে এটা কমে এসছে। সেকেন্ড হচ্ছে আপনার অপারেটিং কস্ট বেড়ে গেছে। থার্ড হচ্ছে ফাইন্যান্সিং কস্ট সিগনিফিকেন্টলি বেড়ে গেছে, ইন্টারেস্ট কস্ট, এবং সব মিলিয়ে যেটা হয়েছে যে প্রফিট আসলে বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। এই ট্রেন্ডটাতে আমরা যেটা আশঙ্কা করছি যে আমরা হয়তো বা দেখবো যে 2025 সনে যে মোট প্রাইভেট সেক্টরের যে টোটাল ক্যাপিটাল বেস, সেখানে একটা বড় ধরনের ইরোশন হয়েছে। মানে হচ্ছে যে আমাদের যে 2-3 বছর আগে আমাদের প্রাইভেট সেক্টরে যে ক্যাপিটাল ছিল, যেটা আমরা ডেপ্লয় করতে পারতাম গ্রোথের জন্য, সেটা কমে
কমে আসার ফলে আগামীতে আসলে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কোত্থেকে আসবে এটাও একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম তার বিদেশ সফর শেষ করেছেন এবং এই মানে আমরা আসলে এই বাংলাদেশের চীনা বিনিয়োগ থেকে এখন বর্তমানে প্রত্যাশা কি করতে পারি, আসলে কি বাড়বে? ভালো এটা হলে, বাট আমি আপনাকে এইভাবে খুব সহজ বাংলায় বলি, দেখুন বাংলাদেশে হিস্টোরিক্যালি আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কখনোই আমাদের টোটাল ইনভেস্টমেন্টের দেশীয় ইনভেস্টমেন্টেরও 1%-এর উপরে যায়নি। সেই পার্সপেক্টিভে বড় ধরনের কোনো কিন্তু বর্তমান সময়ে বড় বিনিয়োগ সংকটে রয়েছে আমরা। আমার মনে হয় না যে এই মুহূর্তে যদি আমরা আশা করি যে বড় ধরনের ম্যানুফ্যাকচারিং খাতে বিনিয়োগ দেখবো আমরা, সেটা হওয়ার সম্ভাবনা কম। বরং যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে সরকারি যেই ধরনের প্রজেক্ট যেগুলো আছে সেখানে হয়তো ইনফ্রাস্ট্রাকচারে বড় ধরনের বিনিয়োগ সম্ভব হলেও হতে পারে। ব্যাংকিং খাতের কথা যদি বলি, ব্যাংকিং খাতের সংস্কার ও ঋণ প্রাপ্তি জটিলতায় এবং উচ্চ সুদের হারে ব্যবসা সম্প্রসারণে কতটা প্রভাব ফেলছে? আমাদের এই মুহূর্তে বেসরকারি খাতের যদি আমি চ্যালেঞ্জের কথা বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংকিং তারল্য সংকট। কিংবা জিনিসটাকে যদি একটু ব্যাখ্যা করা দরকার আছে, দেখুন আপনার 20 থেকে 23টা ব্যাংক যাদের ক্যাপিটাল শর্টফল আছে তারা কিন্তু প্রায় 45-50% অফ দ্য ডিপোজিট নিয়ে বসে আছেন। এই ডিপোজিটটা কোনো কাজে লাগছে না দেশের। কারণটা হচ্ছে এই ব্যাংকগুলো ক্যাপিটাল শর্টফলের কারণে কোনো নতুন করে ঋণ দিতে পারছেন না। কিন্তু যারা ঋণ দিতে পারছেন, ভালো ব্যাংক যেগুলো, এই 23টার বাইরে প্রায় আমাদের 36-37টা ব্যাংক আছে, তারা কিন্তু আসলে গ্রো করছেন, কিন্তু তাদের তো একটা ক্যাপিটাল লিমিটেশন আছে। তাদের পক্ষে আসলে তো 10-15%-এর বেশি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ করাটা সম্ভব না। ফলে যেটা হচ্ছে যে আপনি যেহেতু 50% মাত্র 15% গ্রো করছে, বাকি 50% আপনার গ্রো করছে না, ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আমাদের মোট ঋণের প্রবৃদ্ধি, প্রাইভেট সেক্টর ঋণের প্রবৃদ্ধি 7-6%-এ নেমে এসছে। গত বছরে ইনফ্যাক্ট এটা বোধহয় আরো কম ছিল, আমার যতদূর মনে আছে এটা 4-5%-এ নেমে এসেছিল। বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নীতিগত প্রাতিষ্ঠানিক দুর্বলতা আসলে কি কি বলে আপনি মনে করেন? দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ দু জায়গাতেই এক। আমরা যদি বলি যে এটাকে একটা বক্সে যদি ফেলতে হয়, তাহলে আমি বলবো যে এটাকে আমলাতান্ত্রিক প্রসেস, যেটা আমাদের যে ইনভেস্টমেন্টের যেই ইজ অফ ডুইং বিজনেস সে যেই ইন্ডিকেটরগুলো আছে, সেখানে আপনার কোম্পানি ফরমেশন থেকে শুরু করে, লাইসেন্স থেকে শুরু করে, বিভিন্ন ধরনের সরকারি লাইসেন্স ক্লিয়ারেন্স, পারমিটস, অ্যাপ্রুভালস, এই জিনিসগুলো যদি আমরা খুব সহজ করতে না পারি, তাহলে কিন্তু দেশীয় বিনিয়োগ কিংবা বিদেশি বিনিয়োগ দুটোর কোনোটাই আসলে খুব সহজে বাড়বে না। সো ওইটা একটা বড় ফ্যাক্টর। বাজেটের বক্তৃতায় আমরা যেটা দেখেছি যে সরকার বলেছেন যে তারা ডিরেগুলেশন করতে চান, এটা আমি মনে করি খুবই ভালো একটা উদ্যোগ। এটাকে আসলে ফলপ্রসূ করাটা খুব জরুরি। আমরা যদি একটু প্রধানমন্ত্রীর চীন সফরের কথাই বলি, তাহলে এই সফর দেশের কর্মসংস্থান, শিল্পায়ন ও রপ্তানি বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? চীনের সাথে সুসম্পর্ক আমাদের জন্য খুবই জরুরি, কারণ আলটিমেটলি দেখুন যে আমরা যদি আগামী 5-10 বছর 20 বছরের গ্রোথ চিন্তা করি, ডিমান্ড গ্রোথ ম্যানুফ্যাকচার্ড গুডসে, সেই গ্রোথটা আসলে তো ইউরোপ আমেরিকা থেকে আসবে না। সেই গ্রোথটা আসতে হবে আপনার এশিয়া থেকে, প্রাইমারিলি চায়না এবং ইন্ডিয়া এবং অন্যান্য যে আসিয়ান কান্ট্রিগুলো আছে সেখান থেকে। এটার বাইরে মিডল ইস্ট এবং আফ্রিকা এই জায়গা এবং সাউথ আমেরিকা, এই জায়গাগুলো থেকে আসলে সবচেয়ে বেশি গ্রোথ আসবে। সো আমাদের জন্য আসলে এই মার্কেটগুলোতে ঢুকতে পারাটা খুব জরুরি একটা কাজ। সো অ্যাক্সেস টু চায়না, ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়া, আসিয়ান এবং মিডল ইস্ট মার্কেটস, এইগুলো আসলে আমাদের জন্য খুব জরুরি। আমি বলবো যে আমাদের পররাষ্ট্রনীতির একটা মূল ফোকাস হওয়া উচিত যে এই মার্কেটগুলোতে আমাদের এক্সপানশন। বাংলাদেশে আসলে ব্যবসা করতে গেলে এখন উদ্যোক্তাদের সব থেকে বড় বেশি ভয় হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা থেকে আসলে বের হওয়ার পথ কি হতে পারে? দেখুন, ব্যাংকিং সিস্টেমের স্টেবিলিটি না আসলে এই অনিশ্চয়তাটা কাটবে না। কারণ আমাদের অনিশ্চয়তার 2-3টা মেজর এরিয়া আছে। এক নাম্বার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে কি হবে, অ্যাক্সেস টু মানি। সেকেন্ড হচ্ছে আমার এনার্জি সিকিউরিটি, যে আমি কি আদৌ আপনার ইলেকট্রিসিটি কিংবা গ্যাস সরকারের কাছ থেকে সময় মতো সরবরাহ পাবো, সেটা কি সাশ্রয়ী মূল্যে হবে না হবে না। এটার বাইরে আপনার আমাদের যে অন্যান্য যে আইনশৃঙ্খলা এবং অন্যান্য যে ইস্যুগুলো থাকে, এগুলো তো আছেই। যদি আবারও বিনিয়োগের কথাতে যাই, বিনিয়োগের এখন সব থেকে বড় বাধা কি দেখছেন? এই মুহূর্তে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার ব্যাংকিং সিস্টেম থেকে ক্রেডিট ফ্লো। কারণ দেখুন, রিয়ালিটি হচ্ছে আমরা এমন একটা সিস্টেম বানিয়েছি যেখানে আপনি এসেনশিয়ালি
ব্যাংকের সাপোর্ট ছাড়া আপনি ওয়ার্কিং ক্যাপিটাল অপারেট করতে পারবেন না ম্যানুফ্যাকচারিং খাতে, বিশেষ করে একটু যদি আপনি একদম মাইক্রো থেকে বের হয়ে যদি আপনি স্মল কিংবা মিডিয়ামেও যেতে চান, তখনও কিন্তু আমাদের যেমন ধরেন আমি ইম্পোর্ট করতে চাইলে ব্যাংকের থ্রুতে এলসি খোলা ছাড়া আমার কোনো অপশনই নেই। সো তার মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায় যে ব্যাংকের সাপোর্ট না পেলে আমি আসলে আমার র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারবো না। সো এরকম যদি সিনারিও হয়, সেই ক্ষেত্রে যদি ব্যাংকিং সিস্টেম যদি এতটাই দুর্বল থাকে যে তারা নতুন করে আসলে ঋণের প্রবাহ বাড়াতে পারবেন না, তাহলে তো আপনি ইনভেস্টমেন্টের যে মূল যে জায়গাটা সেখানেই আটকে দিচ্ছেন। খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি ব্যাংক খাতকে আসলে কতটা ঝুঁকির মধ্যে ফেলছে, কি বলবেন? বড় ধরনের ঝুঁকি, কিন্তু একটু যেটা বুঝতে হবে যে এই ব্যাংকিং খাত বলতে আসলে একটা সিস্টেমকে বোঝাচ্ছে না। বিকজ দেখুন, আমরা যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ব্যাংকিং খাতে এনপিএল এর 70-80% কনসেন্ট্রেশন হচ্ছে 20-22টা ব্যাংকে, এবং এনপিএল এর সমস্যাটা আসলে এই ব্যাংকগুলোকে ঘিরেই। বাকি যে ব্যাংকগুলো আছে 36-37টা ব্যাংক, তাদের এনপিএল সমস্যা কিন্তু এমন কিছু ভয়াবহ না। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, এই যে ভালো ব্যাংকগুলো তাদের কিন্তু মোটামুটি ব্যাংকিং স্বাস্থ্য কিন্তু ভালো। সমস্যাটা করে ফেলছে আপনার যেই 22-23টা ব্যাংক আপনার আটকে গেছে, যেখানে ক্যাপিটাল শর্টফল আছে, যেখানে বড় ধরনের এনপিএল হয়েছে, এই ব্যাংকগুলো আসলে পুরো সিস্টেমটাকে বসিয়ে দিচ্ছে। আপনি যদি এখানে আবার কিছু ফ্যাক্টর কাজ করেছে, যে দেখুন, আপনাকে প্রশ্ন করতে হবে যে এই 22টা ব্যাংকে কেন কনসেন্ট্রেশন হলো এনপিএল এর। প্রথম কারণ যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এখানে একটা গভর্নেন্সের বড় ধরনের একটা ঘাটতি আছে। আচ্ছা, এখান থেকে বেরোতে গেলে এই গভর্নেন্সের ঘাটতিটা আসলে যে লসটা সেটা আসলে কে বিয়ার করবেন? শেয়ার হোল্ডাররা, নাকি ডিপোজিটাররা, নাকি সরকার অথবা জনগণ? মানে সরকার মানে তো হচ্ছে জনগণ। সো এই জিনিসটা রেজলভ না হলে আসলে এগোনো ডিফিকাল্ট। কারণ বটম লাইন হচ্ছে এই ব্যাংকগুলোতে একটা বড় ধরনের ক্যাপিটাল শর্টফল আছে। আপনি ক্যাপিটাল শর্টফল থাকা অবস্থায় ব্যাংকগুলোকে আপনি যদি লেন্ডিং বাড়াতে দেন, তাহলে কিন্তু আসলে সেটা কাজ করবে না। কারণ তাহলে টেকনিক্যালি ক্যাপিটাল শর্টফল আরো বাড়ে। সো স্ট্র্যাটেজিক্যালি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই ব্যাংকগুলোকে আসলে প্রত্যেক বছর ছোট করে নিয়ে আসতে হবে, এবং ভালো ব্যাংকগুলোকে এই মার্কেট শেয়ারটা টেক ওভার করতে দিতে হবে। আমরা আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আশরাফ আহমেদ, আমি জানতে চাই, এই যে কেন্দ্রীয় ব্যাংকের চলমান সংস্কার উদ্যোগগুলো কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? অনেকগুলো সংস্কার উদ্যোগ চলছে বাংলাদেশ ব্যাংকে। তার মধ্যে একটা সেট হচ্ছে আপনার ব্যাংক খাতে যে রিস্ট্রাকচারিং এর জন্য যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলেন, কিংবা ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বলেন, কিংবা ব্যাংকের যে মার্জারের যে প্রসেসগুলো বলেন, এটা হচ্ছে একটা স্ট্রিম। সেকেন্ড স্ট্রিমটা হচ্ছে তারা আসলে ব্যাংকে যে আপনার রিফাইন্যান্সিং উইন্ডো যেটা বাংলাদেশ ব্যাংকের, সেখানে কিছু বড় ধরনের কিছু কাজ করছেন। থার্ড যে ইস্যুটা হচ্ছে যে এনপিএল এবং রিস্ট্রাকচারিং, যেটা কর্পোরেট রিস্ট্রাকচারিং, সেখানেও বেশ বড় কিছু ইনিশিয়েটিভস আছে। যদি ভাগ করে বলি, দেখুন, এনপিএল এর রেজলিউশনের জন্য রিস্ট্রাকচারিং এর যে ইনিশিয়েটিভ, এটা আমি মনে করি অত্যন্ত জরুরি একটা জিনিস। এবং যেটা একভাবে চিন্তা করলে এটা ভুল হয়েছে যে গত বছর যখন আপনার এনপিএল এর রিডেফিনেশন শুরু করা হলো মার্চ মাসে, এটা হয়তোবা তখন করলেই কিন্তু আমরা অনেকখানি ডিজাস্টার অ্যাভয়েড করতে পারতাম। সেই কাজটাই কিন্তু সেন্ট্রাল ব্যাংক করেছে তারপরের 9 মাসে। আবার একই সাথে গত বছরই আরেকটা জিনিস যেটা করা দরকার ছিল, যেটা এখনো আটকে আছে, সেটা হচ্ছে ব্যাংক্রাপসি অ্যাক্ট। যে এক্সিট পলিসি, ব্যাংক্রাপসি অ্যাক্ট, এই জিনিসগুলো কিন্তু আসলে যখন আমরা এনপিএল রিস্ট্রাকচারিং করছি, ওই সময় করলে আসলে ইম্প্যাক্টটা বড়ভাবে আটকানো যেত। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনি যদি এনপিএল এ যে রিডেফিনিশন করার চেষ্টা করছি আমরা, সেটা কিন্তু প্রাইভেট সেক্টরকে, এবং এটা একটা টাইমিং এরও ব্যাপার আছে। একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, 2024 নাগাদ তো প্রাইভেট সেক্টর একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে গেছে, ক্যাপিটাল ইরোশন অলরেডি হচ্ছে। এই অবস্থায় এই ট্রানজিশন করাটা হয়তো বা টাইম অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এটা যদি 2021 সনে হতো এই ট্রানজিশনটা, কিংবা 2026 অথবা 27 সনে হতো, তাহলেও কিন্তু আমাদের ইম্প্যাক্টটা অনেক আরো কম হতো, এবং সেটা আমরা কাটিয়ে উঠতে পারতাম। কিন্তু এই ইনিশিয়েটিভটার টাইমিং এর কারণে কিন্তু একটা ইম্প্যাক্টটা ম্যাগনিফাইড হয়ে গেছে। কারণ দেখুন, প্রাইভেট সেক্টর ক্যাপিটাল ইরোশন হচ্ছে,
এই অবস্থায় যদি আপনি এনপিএল এর রিডেফিনিশন করে আরো টাইট করে নিয়ে আসেন, অবভিয়াসলি এনপিএল এর এক্সপ্লোশন হবে, এবং সেটাই ঠিক এক্স্যাক্টলি তাই ঘটেছে। এই এনপিএল গুলোর কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে ওই যে একটু আগে যেটা বলছিলাম যে ক্যাপিটাল ইরোশনের যে ফান্ডামেন্টাল ড্রাইভারগুলো, ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট, এনার্জি ক্রাইসিস, ডিমান্ড ডিস্ট্রাকশন, এই জিনিসগুলো কিন্তু আসলে বড় হয়ে ম্যাগনিফাইড হয়ে গেছে, এবং ফলে যেটা হয়েছে এই টাইমিং এর কারণে আপনার প্রাইভেট সেক্টর একটা বড় ধরনের একটা স্ট্রাকচারাল সমস্যায় পড়ে গেছে, যেখান থেকে বেরিয়ে আসতে আসলে অনেকদিন সময় লাগবে। এটা কিন্তু আসলে আমাদের নর্মাল বিজনেস সাইকেলের ডাউনটার্ন না, এটাকে কিন্তু আমরা মোটামুটি একটা বড় ধরনের স্ট্রাকচারাল ক্রাইসিস বানিয়ে ফেলেছি। মনিটরিং পলিসি নিয়ে কথা বলতে চাই। সরকারি মনিটরিং পলিসি ব্যবসা বাণিজ্যের জন্য কতটা কার্যকর বলে আপনি মনে করেন? আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংক জুন মাসে যেই মনিটারি পলিসিটা ঘোষণা করলো, তাতে তারা তাদের কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বজায় রাখছেন। কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বজায় রাখলে ইনভেস্টমেন্ট আসলে সাবডিউট থাকে, ইনভেস্টমেন্ট আসলে খুব একটা বাড়ে না, বাড়ার কথা না। আপনি যদি যেই কারণে আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক যেটা ইনফ্লেশন এবং গ্রোথের যে টার্গেটটা নিচ্ছেন, এফেক্টিভলি 7.5 এবং 6.5%, সেটা অ্যাচিভ করাটা প্রাইভেট এবং অ্যাচিভ করতে গেলে প্রাইভেট সেক্টরে যে জিনিসগুলো হওয়া দরকার, সেটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে দেখুন, বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসিতেও স্বীকার করে যে ইনফ্লেশনের একটা সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে সাপ্লাই সাইড কনস্ট্রেন্ট, মানে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে আমদানি করা যাচ্ছে না। আমদানি কেন করা যাচ্ছে না? আপনি যদি দেখেন যে চাল, নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, তেল, নুন, যেগুলো চিনি, যেগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, এখানে কিন্তু এই যে ইম্পোর্টাররা, তাদের কিন্তু একটা বড় ধরনের সংকট আছে ওয়ার্কিং ক্যাপিটালের। সো ওয়ার্কিং ক্যাপিটাল না পেলে তারা ইম্পোর্ট করতে পারছেন না, ইম্পোর্ট করতে পারছেন না দেখে একটা বাজারে একটা সাপ্লাই সংকট তৈরি হয়েছে, সাপ্লাই সংকট তৈরি হয়েছে দেখে দাম বাড়ছে। সো এই যে এই জিনিসটার ব্যাপারে মানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যদি এই কন্ডিশনটা থাকে, যেই কারণে এটা একটা সাপ্লাই কনস্ট্যান্ট আপনার দাম বাড়ার একটা প্রধান কারণ, তাহলে আপনি মনিটারি পলিসি যদি টাইটেন করেন, তাহলে তো এই সাপ্লাই কনস্ট্যান্ট আরো বাড়ে, বরঞ্চ এটা কিন্তু এটা রিল্যাক্সেশনের কোনো মেকানিজম থাকে না। কারণ মনিটারি পলিসি যেটা করে আপনার ডিমান্ড কমিয়ে দেয়, ডিমান্ড কমিয়ে স্ট্যাবিলাইজ করার চেষ্টা করে প্রাইসিয়ে, কিন্তু একই সাথে আপনার সেটা তো সাপ্লাই সাইডও কমিয়ে দেয়। ফলে বাংলাদেশ ব্যাংকের যেই মুদ্রানীতি যে টার্গেটটা আছে, সেটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। সেকেন্ড জিনিস হচ্ছে 6.5% গ্রোথ রেট করতে গেলে প্রাইভেট সেক্টরের ক্রেডিট ফ্লো যদি আপনি 7-8% রাখেন, এটা হয়তো অ্যাচিভ করা সম্ভব হবে না। নীতিমালা প্রণয়নের চেয়ে বাস্তবায়ন ও মনিটরিং এর কোথায় সবচেয়ে দুর্বলতা রয়েছে? বাস্তবায়ন ও নীতিমালাতে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি যতই ভালো বাস্তবায়ন করেন কিংবা যতই ভালোভাবে নিরীক্ষণ করেন কিনা, তাতে কোনো লাভ হবে না। কি ধরনের উদ্যোগ প্রয়োজন সেক্ষেত্রে? দেখুন, একটু আগে যেটা বলছিলাম, দেখুন মনিটারি পলিসিতে আপনি যদি ফান্ডামেন্টাল প্রবলেমটা রিজলভ করতে না পারেন, যে আপনার প্রাইভেট সেক্টরের ক্রেডিট ফ্লো যদি বাড়াতে না পারেন, তাহলে আপনার গ্রোথটা কোত্থেকে আসবে, ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে? সরকারি ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট একটা অংশ আসছে, হ্যাঁ, সেটার ফান্ডিং নিয়েও আরেকটা ইস্যু আছে। কারণ ওইখান থেকে আপনার সরকারের ফান্ডিং, ব্যাংক থেকে যদি আপনি সরকারের ফান্ডিং বাড়ান, তাহলে আপনার আবার প্রাইভেট সেক্টর ক্রাউডিং আউট হয়। যেখানে করা দরকার সেটা হচ্ছে যে আপনাকে সরকারকে আসলে ট্যাক্স বেস বাড়াতে হবে, এবং আলটিমেটলি দিনের শেষে যদি আপনি ট্যাক্স জিডিপি রেশিও 7%-এর উপরে বাড়াতে না পারেন, তাহলে কিন্তু আপনার যেই ধরনের পাবলিক ইনভেস্টমেন্ট করা দরকার, রাজস্ব ব্যয় করা দরকার, সেটা করার সক্ষমতা সরকারের কমে যায়। আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।